যে ধানমন্ডি ৩২ বাংলাদেশের সম্পদ, বা এটা হলো বাংলাদেশকে জন্ম দিয়েছে, বাংলাদেশের জন্ম দিয়েছে ধানমন্ডি ৩২। মানে আমরা দেখি যেটা একটা যুদ্ধ হয়েছে, কিন্তু এই যুদ্ধের পট পরিবর্তনের জন্য ধানমন্ডি ৩২-এর অনেক বড় একটা অবদান। তাহলে বিজয়ীরা কেন লুটপাট করবে আবার? তারেক রহমান, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি একটু প্রথমেই জানতে চাই আপনার কাছ থেকে, যারা আপনার আদর্শ ছিলেন এক সময়, এখন তারা আপনার কাছে বেশ বিতর্কিত হয়ে পড়েছে বা আপনি বেশ সাহসিকতার সঙ্গে তাদের সমালোচনা করে যাচ্ছেন। এর কারণটি আসলে কি? আমরা গণ অভ্যুত্থানে, গণ আন্দোলনে একসঙ্গে পারফর্ম করেছি, সে কারণে পরস্পরের সাথে বন্ধুত্ব তৈরি হয়েছিল। কিন্তু যখন আমরাই বিভিন্ন, বা এই গণ অভ্যুত্থানের ভিতরের লোকেরাই বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে, তো আমরা তো টিপিক্যালি রাজনীতিবিদ না, যদি বলেন ওইভাবে। আমরা অ্যাক্টিভিস্ট, বিদ্রোহী, বিদ্রোহকারী। তো আমরা আমাদের জায়গা থেকে ওই বিদ্রোহগুলো জারি রাখছি আর কি, যে আচ্ছা। কোনো অন্যায় দেখলে। তো এইটা তারা হজম করতে পারছে না, যারা আমাদেরকে আদর্শ মনে করতো। যখন তাদের পছন্দের কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলি, তখন তারা হুম এটা হুম। হজম করতে পারে না, এই জন্য একটু গালিগালাজ করে আর কি। আপনি যেমন একটু এক্সাম্পল দিবেন। যেমন আপনার এই দলের নামও তো দেওয়া ছিল প্রবাসী একজন অ্যাক্টিভিস্টের, নাকি? এটা আসলে শাপলু ভাইয়ের নাম দেওয়া। তো এটা আচ্ছা। শাপলু ভাই নামটা দিয়েছিলেন, শাপলু ভাই নিজে আমাকে বলেছেন। কিন্তু ওটা পিনাকি দাদা বলেছিলেন যে এটা উনি দিয়েছেন, কিন্তু আমরা পরে জানতে পারি, ক্রস চেক করে, এটা শাপলু ভাইয়ের দেওয়া নাম। আচ্ছা, এখানেও তার এই ধরনের দাবি কেন যে তিনি দিয়েছেন? এটি মানে না না, আপনাদের উপরে একটা উনি প্রভাব দাবি বিস্তারের করেন জন্য? বা এরকম না তো। মানে আমি বলেছিলাম, উনি আমাকে বলেছিল নাম দাও আমজনতার দল। এটা আসলে উনি আচ্ছা শাপলু ভাইয়ের কাছ থেকে শুনে বলেছিলেন, এটা আর কি। আচ্ছা। তা এখন সেই পিনাকি ভট্টাচার্যের বিরোধিতা আপনি বেশ করছেন, বেশ সমালোচনা মুখর। এবং আপনি বললেন যে তাদের গ্রুপের কারোর সমালোচনা করলে সেই তারাই আবার আপনাদেরকে বা তাদেরকে সহ্য করতে পারে না। কি কারণে সহ্য করতে পারছে না আপনাদেরকে এখন? এত যখন হৃদ্যতা ছিল, ভালো সম্পর্ক ছিল, ঘরের লোক হিসেবে এক অর্থে বলা যায় ঘরের মানুষ ছিলেন, আহ নানান ধরনের পরামর্শ নিয়েছেন, এখন কি এমন ঘটলো যে আপনারা তার বিরোধিতা করছেন বা সমালোচনা করছেন? আমরা তো একসাথেই গণ অভ্যুত্থানে আলোচনা পরামর্শ করে কাজ করেছি। গণ হুম। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা স্থিতিশীল, ধীর স্থির রাষ্ট্র চেয়েছি। পিনাকি ভট্টাচার্যরা সেই স্থিতিশীল রাষ্ট্রটা চায় না। স্থিতিশীল রাষ্ট্র মানেই ধীরে ধীরে একটি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে আমরা হাঁটবো। তো অস্থিতিশীল থাকলে তারা কিছুটা লাভবান হয়, বিভিন্ন মব সৃষ্টি করলে মাতব্বরি করতে পারেন। এটা হলো বিষয়। সেটা সেনাবাহিনীর বিষয়ে আপনারা দেখেছেন, সেনাবাহিনীকে বিতর্কিত করার বারবার চেষ্টা করেছেন তাদের গ্রুপটা। তো আমরা ওই জায়গা থেকে তাদের পথে চলতে আর পারি নাই, কারণ আমরা তো সেনাবাহিনীকে ভালোবাসি, তাই না? তাদের এক্স্যাক্টলি তারা ওয়াকার ওয়াকার বলে, কিন্তু তাদের শত্রুতাটা সেনাবাহিনীর বিরুদ্ধে। মানে আমি একটু যদি খোলাসা করি সংক্ষেপে, যে সেনাবাহিনীর বিরুদ্ধে আপনাদের অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছিল বা নির্দেশনা, অনুরোধ, যাই বলে না কেন, সেরকম একটি জি, নির্দেশনা ছিল। এইটা কিন্তু অস্বীকার আপনারা, করতে পারবে না। জি, আহ, সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নেয়ার ধরনটা কি? মানে তার প্রতিবাদ করতে হবে, তার সমালোচনা করতে হবে জেনারেল ওয়াকার সাহেবের, এরকম কিছু, নাকি এর চেয়ে ভয়ঙ্কর কিছু? না, দেখেন, ওয়াকার সাহেব তো একজন ব্যক্তি, তাই না? আর হুম। সেনাবাহিনীর এইরকম একটা, তাদের বা সেনাবাহিনীকে এবং সরকারকে মুখোমুখি দাঁড় করায় একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি করা। তাদের ভিডিওর কাটতি প্রয়োজন, ভিডিও বানায় প্রতিদিন, নতুন নতুন থাম্বনেল প্রয়োজন, নতুন নতুন ইস্যু প্রয়োজন। আর সেনাবাহিনীর বিরুদ্ধে বললে মানুষ একটু বেশি বাপরে বাপ, সেনাবাহিনীর বিরুদ্ধে বলছে, এই ধরনের একটা, হ্যাঁ, কতজন বলে। এইটাকে সুযোগ লাগায়ে এই বেশ কিছু ইউটিউবার আছে, তারা সেনাবাহিনীর মুখটা বারবার উচ্চারণ করে শুধুমাত্র ভিউ এর জন্য। হ্যাঁ, না, এটা তো মানে শুধু ভিউ, মানে একটা এক লাখ লাখ ভিউ আর ক টাকা আসে? নাকি বিহাইন্ড দ্য স্ক্রিন আরো কোনো ধরনের আর্নিং সোর্স আছে? এমনিতে বিহাইন্ড দ্য স্ক্রিন কিছু থাকতে পারে। গণ অভ্যুত্থানের সময় প্রাথমিক লেভেলে এই আন্দোলন, ভারতের সাজায় দেওয়া আন্দোলন, এই আন্দোলন শেখ হাসিনা সাজায় দেওয়া আন্দোলন, এই ন্যারেটিভ গুলো পিনাকি ভট্টাচার্যের দেওয়া, ঠিক আছে।
এবং সে আপ্রাণ চেষ্টা করছে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার। তারেক রহমান, আমার প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র ভিউ এর কারণেই কি এরকম চটকদার কথাবার্তা কিংবা আক্রমণাত্মক কথাবার্তা বলা হয়, নাকি বিহাইন্ড দ্য স্ক্রিন আরো অনেক কিছু আছে, অন্য একটা কোনো জিনিস, দিক? জি, একটা বিষয় থাকার সম্ভাবনা আছে। পিনাকি ভট্টাচার্য তো প্রো আমেরিকান পলিটিক্সটা মনে হয় করে, বা আমেরিকার প্রতি অনুগত তার একটা ইয়ে আছে, বা ওই লবিতে সে কাজ করে। অনেকে তো বলেন তিনি রয়ের এজেন্ট। তো আমেরিকা এগুলো তো কাছাকাছি বিষয়, তাই না? হুম। কাছাকাছি বিষয়। তো সে জায়গা থেকে আমাদের বন্দর করিডোর এই বিষয়গুলো নিয়ে সেনাবাহিনী যে বিরোধিতা করবে, এটা আমরা যদি এখন জানি তাহলে এই ঘটনাটা আরো 3 মাস আগের ধরেন, তাই না? তো জি। সেই জায়গা থেকে যে ওনাদের বিরোধিতা আগে থেকেই হয়তো বা ছিল, যে কারণে ওনাকে সরানো বা সেনাবাহিনী রিসেবল করা। রিসেবলটা করলে তারা এই কাজটা সহজে বের করতে পারবে, করিডোরের বিষয়টা আমেরিকার হুম। স্বার্থ হাসিল করার জন্য বা ইন্ডিয়ান স্বার্থ হাসিল করার জন্য, এরকম একটা বিষয় রয়েছে। আপনি বলছেন যে মব হলে তাদের লাভ, বাংলাদেশ অস্থিতিশীল হলে তাদের লাভ। এই লাভের ধরনটা কেমন? মানে বিশাল কোনো গেম চলছে আপনার কাছে মনে হয়? না, এটা দেখেন, প্রত্যেকটা মবের পিছনে অর্থনৈতিক কারণ আছে। একটা স্কুলের প্রধান শিক্ষককে মব সৃষ্টি করে সরাবে, ওই স্কুলের আরেকজন শিক্ষক প্রধান শিক্ষক হতে চায়, যে কারণে সে এই ফিনান্সটা করে এই মবের হুম। পিছনে। আমরা এটা খুব স্ট্রংলি ফাইন্ড আউট করেছি। অনেকগুলো কলেজে সরাসরি শিক্ষকরা জড়িত, প্রধান শিক্ষককে সরানোর জন্য মব সৃষ্টি করার তারা এটা ফিনান্স করে। এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরিয়ে আরেকজন গুরুত্বপূর্ণ হওয়ার জন্য তারা এই মবে ফিনান্স করে। এটা হলো একটা বিষয়। এটা হ্যাঁ, না হয় এমনি ধরলেন, এমনি একটা কেউ কথা অবশ্যই। ধরেন জি। দেশপ্রেম থেকে আবেগ থেকে বিয়ে বাড়িতে গিয়ে চট্টগ্রামে মব সৃষ্টি করবে, হুম। হ্যাঁ এইরকম না। এটা তো বের হয়েছে, তারা ফিনান্সিয়ালি ডিমান্ড করেছে এই মব সৃষ্টির সঙ্গে সঙ্গে। তারা দাবি করেছিল, হ্যাঁ। হ্যাঁ, এটা তো এইগুলোই করছে আর কি। এই আপনার রাজনীতিতে যারা বছরের পরে বছর সময় দিচ্ছে, ধীরে ধীরে বিভিন্ন কষ্ট আঘাত সহ্য করে তারা হলো একটা স্টেবল জায়গায় এই রাজনীতিটা করে। তারা আতঙ্কিত হয় না, তারা হলো ভয়ও কম পায়, আবার তারা অতিরিক্ত লোভও কম করে। কিন্তু যারা নতুন করে রাজনীতিতে আসছে তারা এই রাজনীতিটাকে মনে করে ব্যাপকভাবে আয়ের উৎস, এবং যা পায় জড়াই নিতে হবে, যেদিকে পায় খাইতে হবে। এটা তারা মনে করছে যে রাজনীতি এরকমই মনে হয় নোংরা। কিন্তু বাংলাদেশে প্রচলিত 40-45টা মানে দল আছে যারা ফাংশন করছে, তাদের কোন দলটা কতটুকু অর্থনৈতিক ভাবে ফিল্ড থেকে অর্থ নেয়, তাই না? ফিল্ড লেভেলে কতটুকু অর্থ নেয়। বড় কয়েকটা দল ছাড়া কাউকে মানুষ দান করে না। বিএনপি, হুম। হুম। ইসলামী আন্দোলন, জামাতে ইসলাম, আওয়ামী লীগ, আর এখন এনসিপি, এছাড়া অন্যান্য অপরাপর ছোট ছোট দলে কেউ অর্থায়ন করে না। এরা নতুন করে রাজনীতিতে এসে ভাবছে যে এখানে এরকম চিপ দিলেই মনে হয় টাকা বের হয়। ওই চিন্তা থেকে ওই মানুষকে চিপ দিয়ে কষ্ট দিচ্ছে আর কি। আচ্ছা, আমি যদি একটু পাল্টা প্রশ্ন করি, যে আপনি যখন ভারত বিরোধী, ভারতের পণ্য বিরোধী একটা আন্দোলন শুরু করেছিলেন, ব্যাপক সাড়া ফেলেছিল, অনেকে তো বলতো যে আপনি বোধহয় আইএসআই এর এজেন্ট। আবার এখন আপনি বলছেন যে তারা আম, র এবং যুক্তরাষ্ট্র বা সিআইএ এর এজেন্ট। সাধারণ মানুষ আসলে কোনটাকে বেছে নেবে? অনেক ধন্যবাদ, ভালো কথা বলেছেন। আমি আসলে আমার জায়গা থেকে যখনই সীমান্তে নাগরিক হত্যা হতো, আমি হ্যান্ড মাইক নিয়ে বের হয়ে পড়তাম। হুম, হুম। আমার কাজের দেখেছেন। পরিধি ছিল অত্যন্ত ছোট। আমি জি। আমার জায়গা থেকে আমার রাগ হতো, ক্ষোভ হতো, আমি সেই রাগ এবং ক্ষোভ থেকে দেশের মানুষকে জানাইতাম যে আপনারা কি জানেন এরকম বাংলাদেশে এই পঞ্চগড় সীমান্তে নাগরিক হত্যা করা হয়েছে, ঝিনাইদহ সীমান্তে, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, এগুলো আমি, এটা আমার অনেক আগে থেকে আমি এটা করতাম। এটাকেই আপনার হলো পুঁজি করে পিনাকি ভট্টাচার্য। হ্যাঁ, সে বারবার এই ভিডিওগুলো দেখাইতো তার ভিডিওর মধ্যে, এতে তার ভিডিও চমকপ্রদ প্রদর্শনযোগ্য হতো। তো এটা হলো একটা বিষয়। আমরা আমাদের জায়গা থেকে ছোট ছোট এগুলো অনেক বড় কোনো মানে অ্যাচিভমেন্টের উদ্দেশ্যে নেমে পড়ছি, এদের দ্বারা অনেক মানুষ প্রভাবিত হবে, বিষয়টা এরকম না। মাত্র 4-5 জন মানুষ আমরা মানুষকে সচেতন করার এই কাজটা করতাম।
এটা এখনো করি। সীমান্তে যখনই নাগরিক হয়, গত কয়েকদিন আগে ঝিনাইদহ সীমান্তে নাগরিক হত্যা হলো, আমরা পররাষ্ট্র দপ্তরের সামনে গিয়ে দরজা বন্ধ করে রাখছিলাম 1 ঘন্টার মতো, যে আপনারা কেন জি। প্রতিবাদ করলেন না রাষ্ট্রের পক্ষ থেকে। তো এটা এটা আমাদের মানে লড়াইয়ের একটা ভাষা। হ্যাঁ, লড়াইয়ের উপজীব্য। হুম, হুম। তা আমাদের লড়াইয়ের উপজীব্য, আমরা এটা এই এই ন্যারেটিভ নিয়ে কাজ করি। ওইটাকে পিনাকি ভট্টাচার্য তার মতো করে সে সাজিয়ে নিয়েছে, বা এটাকে সে এটাকে ক্যাপিটালাইজ করেছে তার মানে এটা শুধু সে এটা না, যখনই যেই আন্দোলন টান্দোলন হবে সে এটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করে। হুম, ওটাকে ওদের স্রোতে গা ভাসিয়ে নিজেকে ওটা নায়ক বানানোর চেষ্টা করে। এরকম একটা ইয়ে আছে। 2-3টা ফেসবুকে পোস্ট করে এরকম একটা ভাব আসে যে হ্যাঁ সে এটা করেছে। তারেক রহমান, আপনি তো নিশ্চয়ই ঘরের কথা অনেক কিছু জানেন, ভিতরের কথা। ঘরের কথা বলতে যেটা বোঝাচ্ছি, যেহেতু তার সাথে একটা সরাসরি কানেকশন ছিল, তার নির্দেশ মোতাবেক বা তার পরামর্শক্রমে আপনারা অনেক কাজ করেছেন। বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে যখন গুড়িয়ে দেওয়া হলো, আপনি নিজেই বলেছেন এই সম্পর্কে এর আগেই। আহ সেই প্ল্যানিংটা আসলে কিভাবে ছিল, কি কারণে? শুধুমাত্র প্রতিহিংসার জায়গা থেকে, নাকি আপনি যে জায়গাটির কথা বলছেন যে প্রচন্ড একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি করার জন্য তারা সবসময় এরকম মব ক্রিয়েট করে থাকে, কোন জায়গা থেকে এই বঙ্গবন্ধুর বাড়িটি এভাবে গুড়িয়ে দেওয়া হলো, মানে পরামর্শটা কি ছিল? জি, প্রথমত ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর বাসভবন, শেখ মুজিবের বাসভবন, এইটা নিয়ে আমরা আমাদের দলের পক্ষ থেকে আলাদা একটা বার্তা বিবৃতি আমরা মানে বিয়ার করব। এটা হলো আমাদের একটা আমরা ভাবছি কি ভাবে এটা বলা যায়। জি। এবং এইটাতে ওই সময় এমন একটা হাইপ উঠেছিল যে সবার এখানে যাওয়াটা ইমানি দায়িত্ব, এরকম একটা বিষয় হয়ে গেছিল। বুঝছেন, হুম, যেরকম হুম। ভাবে শাহবাগে 2013 সালে যাওয়াটা ইমানি দায়িত্ব ছিল, যে হুম, হুম। আপনার যে স্রোত চলতেছে সেই স্রোতে সবাইকে চলতে হবে, এরকম জি। একটা বিষয়। এবং দেখেন তখন কিন্তু আজকে যেটা নিয়ে কথা বলা হচ্ছে, অনুধাবন হচ্ছে, সেটা এই অনুধাবনটা কিন্তু তখন কিন্তু বলার জন্য আপনি উদ্যোগ নেননি, তাই না? এত সহজ ছিল না তখন। তখনের রাইট। পরিবেশটা এরকমই কঠিন ছিল, না, তখন রাফ আমি ওই ছিল। রাতেই বঙ্গবন্ধু বাড়ি ভাঙার বিরুদ্ধে আমি প্রথমেই একটা কন্টেন্ট করেছিলাম, যে আচ্ছা, কি লাভ হলো আমি এটা করে। আমি এবং সিম্পলি বলি, দেখেন আমাদের বাংলাদেশের এই জন্ম, যদি এইভাবে বলা হয়, বাংলাদেশের জন্ম দিয়েছে ধানমন্ডি 32। হুম, ঠিক আছে, মানে সিম্পলি এই শব্দ ইয়েস অর নো, অবভিয়াসলি 32। মানে আমরা দেখি যেটা একটা যুদ্ধ হয়েছে, কিন্তু এই যুদ্ধের পট পরিবর্তনের জন্য ধানমন্ডি 32-এর অনেক বড় একটা অবদান ছিল, তাই না? এটাই তো অবশ্যই, একটা অবশ্যই। বিষয়। হ্যাঁ, যেমন 7 মার্চের ভাষণের পরে 7 মার্চের প্রোগ্রাম রিভিউ করার জন্য নেতৃবৃন্দ ধানমন্ডি 32-এ তো বসলো আবার। হুম। ওই যে সিরাজুল ইসলাম দাদু ভাই, তারপরে হলো আরো যারা ছিল, সবাই মিলে দৌড়ে আসলো এখানে। আপনি যে ওই দিনের কথা বলেন, যে আপনারা যে উদ্যোগী হলেন, হ্যাঁ, ইমানি দায়িত্ব মনে হলো আপনাদের, কেন মনে হলো, না কারা না না, যুদ্ধ করলো? আমাদেরই মানে দায়িত্ব না, মানে মানে নাগরিকদেরই মানে দায়িত্ব মনে হলো। আমি আবারও বলতেছি যে এটা শাহবাগে ঘটনার, আপনি তো ছিলেন। শাহবাগে না, যেরকম ঠিক আছে। ইন্সপিরেশন নিয়ে হ্যাঁ, সবাই গিয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। ধানমন্ডি 32 ভাঙতে ওইভাবে ওই ইন্সপিরেশন নিয়েই গিয়েছিল। আমার মত পার্থক্যটা কোথায় বর্তমান মানে জি। শক্তির সাথে? আমার মত পার্থক্যটা ওই জায়গায় যে আপনারা যারা বিজয়ী হইলেন তারা তো দেশের এখন মালিক, তাই না? তাহলে বিজয়ীরা কেন লুটপাট করবে আবার? মানে নিজের দেশ নিয়ে নিলেন না আপনি? হুম, তাহলে হুম, আপনি হুম। নিজেই, আপনারই দেশ এখন, আপনিই কর্তৃত্ব, আপনি নিজেই এটাকে ভাঙছেন, নিজেই এটাকে লুটপাট করছেন। আমার Exactly. সমস্যা আমার কনফ্লিক্ট এইখানে আসলে। ঠিক আছে, ওই সময়ের ডিমান্ড যা ছিল সে ওইটা করেছে, এবং এখন আবার সমন্বয়ক শুনলেই মানুষ গালি দেয়, এটা এই সময়ের ডিমান্ড। সো না, আমি রাজনীতিতে আমি আপনার সঙ্গে একটু ডিফার দেখেন, করি। আবার সেটা হচ্ছে আবার ওই দেখেন, সময় ডিমান্ড ছিল। আবার এই যে আমি, তারেক এই রহমান। যে আমি একটা কথা বলছি যে ধানমন্ডি 32 বাংলাদেশের সম্পদ, বা এটা হলো হুম, বাংলাদেশকে জন্ম দিয়েছে, এটা আমার এই সময়ের অনুভূতি। ঠিক আছে, ধরেন এই গণ অভ্যুত্থানে ধনীরা অর্থ দিয়েছে, ঠিক আছে, হুম, বিদেশে বসে অনেকে ইন্ধন দিয়েছে, আর সাধারণ মানুষ জীবন দিয়েছে, এই তো। এবং সেই হুম, সাধারণ মানুষগুলো ওই কবরে গিয়ে গিয়ে তাদের অনেকের লাশও এখনো খুঁজে পায়নি। এটা হলো এই হুম, গণ অভ্যুত্থানের বাস্তবতা। আর আমাদের হুম, রাজনৈতিক কর্মীরা আমরা জেল জুলুম রিমান্ডের শিকার হয়েছি, এবং আমরা হুম। এখন ফ্রাস্ট্রেটেড যে আমরা কি জন্য এতটা ঝুঁকি নিয়ে লড়াই করলাম।
আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আহ আপনার কি মনে হয় যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধুলায় মিশিয়ে দেওয়ার একটা অন্যতম চক্রান্ত এই মুহূর্তে রয়েছে? আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার ব্যাপক কার্যক্রম চলছে, এবং যারা মুক্তিযুদ্ধের বা সার্বভৌমত্বের বিরুদ্ধে ছিল তারা এই গণ অভ্যুত্থানের সময়টা এই সুযোগটা নিয়েছে। কিন্তু তারা তো সুযোগ নেবেই। আওয়ামী লীগ এই পর্যায়ে গেল কেন? এই জন্য তো সুযোগ নিচ্ছে। এটা তো আমরা তো ওই একাত্তরের বিরুদ্ধে যুদ্ধ করি নাই, তাই না? আমরা তো একটা সরকার পতনের আন্দোলন করেছি, রাইট, রাইট। নাকি? আচ্ছা, সে আন্দোলনটা গণ অভ্যুত্থানের পর্যায়ে গেছে, তাই তো? আচ্ছা, তো আহ, এখন যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তারা এটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করছে এমন ভাবে যে একাত্তর আর প্রয়োজন নাই, এটা তো নিচ্ছে এখন। এই জন্য আমরা যারা গণ অভ্যুত্থান করছি, আমরা কি কালপ্রিট নাকি? আমরা 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 তো আন্দোলন করে ভুল করিনি। তাহলে যারা একাত্তরকে মুছে দিতে চায় তারা কালপ্রিট, এবং যারা মানুষের বিরুদ্ধে, দেশের মানুষের পালস না বুঝে মানুষকে দমন পীড়ন করেছে, তারা তারা হলো কালপ্রিট। আমরা তো আমরা তো একাত্তর এবং চব্বিশকে সাথে করে নিয়েই চলতে চাই। আমরা তো কিন্তু এক কোনোটাকে একটা চব্বিশকে একাত্তরকে ধারণ করতে চায়, যেমন আমরা চব্বিশের চেতনাও রয়েছে, কিন্তু কোনো অবস্থাতে তো একাত্তরের সঙ্গে হ্যাঁ, চব্বিশ মেলানো যাবে না, তাই না? না, আমি তো চব্বিশের সাথে একাত্তর মিলাতে যাচ্ছি না। চব্বিশ জি। আমাদের না, ঠিক খুব আছে। সদ্য সদ্য শেষ হওয়া ক্ষত, তাই না? এই ক্ষতর ঘা এখনো শুকায়নি, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এই জন্য একাত্তর চব্বিশ দুটাই বলতে হয়। এক সময় গিয়ে চব্বিশ আর বলবে না মানুষ, কিন্তু এখন তো কিন্তু ক্ষত একাত্তর আছে, এখন তো একাত্তরে বলতে থাকবে। দিবেন। এখন খুব তো ক্ষত চমৎকার একটা আছে, কথা এখন তো বলেছেন। বলতে দিবেন। খুব চমৎকার। ঠিক আছে। চমৎকার একটা সহজ, মানে খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে আপনি ক্লিয়ার করে দিয়েছেন। আমার আর কোনো প্রশ্ন নেই এই ক্ষেত্রে। কিন্তু আমার যে প্রশ্নটি, যে একা মানে চব্বিশের এই আন্দোলনে যেমন অনেক আওয়ামী পরিবারের সন্তানেরাও যোগ দিয়েছিল, এটা বাস্তব সত্য। আপনিও জানেন, আমিও জানি। কিন্তু আপনারা তো একটা দলের লিডিং পর্যায়ে ছিলেন। যেমন সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আওয়ামী পরিবারের সন্তান, তারাও বুঝতে পারেন যে এর পেছনে একটা ম্যাটিকুলাস ডিজাইন রয়েছে, একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। আমি বলছি না এই আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না, আমি মোটেই সেই কথা বলছি না। আমি বলছি পেছনের ষড়যন্ত্রের কথা অনেকেই জানতো না। আপনারা কি জানতেন? আমি আপনাকে খুব সাদামাটা ভাবে বলি। জি। অনেক ধন্যবাদ। আওয়ামী লীগের যে সকল সন্তানরা বা ছাত্রলীগের ছেলে পেলে এই আন্দোলনে যুক্ত হয়েছিল, তারা আওয়ামী লীগের চেতনায় মানে উদ্ভাসিত হয়ে অংশ নেয়নি, বা আওয়ামী লীগকে ভালোবেসে এই আন্দোলনে অংশ নেয়নি। বরঞ্চ আওয়ামী লীগের পলিটিক্যাল সিস্টেম তারা পছন্দ করে না, তারা পরিত্যাগ করে এই আন্দোলনে অংশ নিয়েছে। এটা তো একটা বিষয়। জি। তো এটা আওয়ামী লীগের লোকেরা এটাতে অংশ নিয়েছে, এই জন্য এটা আওয়ামী লীগের ক্রেডিট এরকম না, বরং তারা আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করেছে। আওয়ামী লীগ ভুল পথে আছে, এই জন্য এক নাম্বার গেল। রাইট। যে ম্যাটিকুলাস ডিজাইনের কথা বললেন, যে বিদেশি শক্তি বা বহিঃশক্তি, হুম, আমাদের হুম, এই গণ অভ্যুত্থান শুরু থেকে, একদম ইনিশিয়াল স্টেজের শুরু থেকে, এবং এই গণ অভ্যুত্থানের মাঝ পর্যায়ে, এই গণ অভ্যুত্থানের দুটো অংশ: 17 জুলাইয়ের আগের একটা অধ্যায়, 17 জুলাইয়ের পরের একটা অধ্যায়। 17 জুলাই আত্মসমর্পণের মধ্য দিয়ে একটা অংশের লড়াই শেষ হয়ে যায়, এবং 18 জুলাই পলিটিক্যাল মুভমেন্ট শুরু হয়। ওই একটা গ্রুপ ছিল, ওই গ্রুপ অনেক আগে থেকেই ডক্টর ইউনূসকে কেন্দ্র করে একটা ক্ষমতা কাঠামোর স্বপ্ন দেখতো। মাঝে মাঝেই তারা কথাবার্তা বলতো। হুম, হুম, হ্যাঁ, কে কে উপদেষ্টা হবে তারা লিস্ট করে রেখেছিল বিভিন্ন কিছু। তো ওই হুম। গ্রুপটা এই আন্দোলন করছে বা এই আন্দোলনকে ইন্ধন দিছে, বিষয়টা এরকম না। ঠিক আছে? বা ওই গ্রুপ এই আন্দোলনকে সফল করছে এরকম না। এমনকি ওই গ্রুপ আন্দোলনের শেষ দিনেও এটাতে কোনো কানেক্ট ছিল এরকম না। যেটা হয়েছে, আন্দোলনের পরবর্তী সময়ে ওই গ্রুপটা সফলভাবে রাষ্ট্রের কর্তৃত্ব নিয়ে নিয়েছে। এখন যারা অস্থিতিশীল করে রাখতে চাইছে, তারা আসলে কি চাইছে? তাদের এই মূলত তারা চাওয়াটা কি? আমি শুনেন, আমি বলি, আপনি সেটা তো ওই পিনাকি ভট্টাচার্যকে তো মিন করছেন, তাই না? বা হুম, ইলিয়াসকে হুম, মিন হুম। করছেন। জি। ওরা চাওয়া কি? ওরা, ওদের প্রত্যাশা যে সরকার ওদের হাতের মধ্যে থাকুক, ওদের গ্রিপের মধ্যে থাকুক, এটা ওদের হুম। চাওয়া। বুঝছেন? ওদের চাহিদা মতো চলবে, ওদের মর্জি মতো চলবে। ওরা তাদের পেছনে যেভাবে কোনো শক্তি ভাবে। নেই, তাদের পেছনে কোনো শক্তি নেই।
হ্যাঁ, তাদের পিছনে কোনো শক্তি আছে কিনা আছে জানি না। তবে তারা ইউটিউবিং, ভিডিও ব্লগিং এগুলোর মাধ্যমে আপনার হলো আলেম ওলামা বিভিন্ন অংশের মানুষের মাথা আপনার হলো মানে ইজরা নিয়েছে এক ধরনের, বুঝছেন? হুম। মানুষের মস্তিষ্ক, আমার খুব দুঃখ লাগে যে আপনার যে এইভাবে ইউটিউবের মাধ্যমে মানুষ ড্রাইভ করে, এইভাবে মানে ইউটিউবের মাধ্যমে মানুষ মানে মানসিক ভাবে তাদের মস্তিষ্ক বর্গা দিয়ে রাখে কারো কাছে। এটা খুবই আমাদের অধঃপতন। আপনি এই বাংলাদেশ যে পথে যাচ্ছে বা যেদিকে এগোচ্ছে, আমরা বর্তমান বাস্তবতার জায়গা থেকে যেটা দেখছি, এবং যারা কন্ট্রোল করার চেষ্টা করছে রিমোটের মাধ্যমে সবকিছু মিলিয়ে, আহ আপনি এর ভবিষ্যৎটা কি দেখছেন? আচ্ছা, এখন আমাদের ভবিষ্যৎ তো আমাদের বানাইতে হবে, বুঝছেন? মানে আমরা যদি ভালো চাই তাহলে সবাই মিলে চেষ্টা করে দেশকে একটা গণতান্ত্রিক সরকার ফিরায় আনতে না, হবে। এটা করতে হবে, কিন্তু বাস্তবতা হ্যাঁ, কি বলছে, কোন দিকে যাচ্ছে? বাস্তবতা ষড়যন্ত্র তো হচ্ছে বিভিন্ন ভাবে। লন্ডনে তারেক রহমান ডক্টর ইউনূস বসার পরে বাংলাদেশে নির্বাচনের জন্য একটা স্টেবল দিকে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু এখানে অনেক ধরনের অনেক কনস্পিরেসির মাধ্যমে বিভিন্ন তত্ত্ব এবং মত হাজির করে বিশৃঙ্খলা করা হচ্ছে, যার মধ্যে পিয়ার নামে একটা শব্দ ছিল, সেটা একটা গুরুত্বপূর্ণ। তো এই পিয়ার তো কতটা ভণ্ডামি দেশের মানুষ এখন আবার বুঝতে পারছে। এই পিয়ারের কথা বললেই মানুষ গালি দিচ্ছে। তো এটা কিন্তু আগে গালি দিত না, মানুষ যখন সঠিকভাবে জানতে পারে একটা ব্যবস্থাপনা ভণ্ডামি হচ্ছে তখন মানুষ সঙ্গে সঙ্গে এটাকে ক্যাচ করে, আস্তে আস্তে বুঝে প্রতিরোধ করে। তো এখন পিয়ার কে, আমরা যারা পিয়ারের বিরুদ্ধে কথা বলছি আমাদের কার বলতে হচ্ছে না, জনগণই এখন বলছে। তারা তাদের ফেসবুক সোশ্যাল মিডিয়ায় তাদের মতামত দ্বারা বলছে। তো এগুলো শয়তানি নির্বাচনের আগ পর্যন্ত চলবে। একটা গণতান্ত্রিক সরকার আসলে শক্ত হাতে এবং দয়া দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে নিজ সরকারকে নিজে সুন্দরভাবে কিন্তু চালাবে। সেটা নিয়েই তো ষড়যন্ত্র দেখা যাচ্ছে, সেটির কি আসলে কোনো সহজ সমাধান হবে আপনার মনে হয়? নাকি হবে তার হবে, আগে এগুলো অনেক কিছু ঘটে যাবে? এগুলো কিছু না, এগুলো অল্প কিছু মানুষ। তারপরে ওই বিভিন্ন জেলা থেকে 5-10 জন করে এক জায়গায় করে 10,000 মানুষ এক জায়গায় করতে পারে, বাট এটা সারা বাংলাদেশের শক্তিমত্তা বা ক্ষমতা না। ঠিক আছে। অনেক ধন্যবাদ তারেক রহমান, আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনার দলের জন্য শুভকামনা জানাচ্ছি। দর্শক, শেষ করছি, ভালো থাকুন। এই ছিল আজকে আলোচনা। আল্লাহ হাফেজ।